আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী একটা সময়ে বলেছিলেন দিল্লিতে 100 টাকা বরাদ্দ হলে 85 টাকা মাঝ রাস্তা থেকে উড়ে চলে যায়, 15 টাকা গিয়ে গ্রামে পৌঁছায়। নরেন্দ্র মোদীজি এই 85 টাকা যাতে উড়ে চলে না যায়, দেশের মানুষকে সরাসরি কানেক্ট করার জন্য তিনি কমন সার্ভিস সেন্টারের তার ভাবনাকে তিনি কার্যকর করেছেন ভারতবর্ষে। এই ভাবনা এখানে 14 সালের পরে ধীরে 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 আপনাদের হাত ধরে 40,000 ভিএলির হাত ধরে পল্লবিত হয়েছিল, সুশোভিত হয়েছিল। শুধু দর্শকবৃন্দ, এই এপিসোডে এবার আপনাদের সামনে নিয়ে আসছি বা দেখাতে চলেছি গত ওই স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এমন একটা দুর্নীতি, যে দুর্নীতিটা শুধুমাত্র ভারতবর্ষ, ভারত রাষ্ট্রের বিরোধী। শুধু তাই নয়, তার পরিমাণ যে কত কত কোটি টাকা তারও ঠিক নেই। তেমনি সেটার ফলবশত আমাদের এই রাজ্যের, পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ কিভাবে ঠকেছে, কিভাবে বঞ্চিত হয়েছে, এবং তার সাথে সেইটির সাথে জড়িত কত কর্মী নিরন্ন হয়েছে, কর্মহীন হয়েছে, এই সমস্ত কিছু এই এপিসোডে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। শুধু দর্শকবৃন্দ, যারা আমাদের এই চ্যানেলে একটু পিছন দিকে অতীতের এপিসোডগুলো একটু স্ক্রল করে দেখবেন, তারা জানতে পারবেন। আর যারা পুরনো দর্শক আছেন তারা তো অবশ্যই জানেন যে এই বিষয়টাতে এখন যেটি নিয়ে কথা বলতে যাচ্ছি, বাংলা মিডিয়াতে আমাদের এই মানুষের ভাষা চ্যানেল ছাড়া আর কোথাও কখনো কেউ এই বিষয়টাকে তুলে ধরেনি অতীতে। অথচ এই বিষয়টার পিছনেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর রাষ্ট্রবিরোধী খেলা বলতে পারেন, বা ষড়যন্ত্র বলতে পারেন, বা মানে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দেওয়ার এক পরিকল্পনা। আর সেই পরিকল্পনাটার মূল মস্তিষ্কটা কোথায়? সেই আইপ্যাক। এবং সেই আইপ্যাকে যে কার্য ধারা বলা যায়, তার সাথে এটা জড়িত হয়ে গেছিল। এক অভূতপূর্ব ষড়যন্ত্র, এক নজিরবিহীন দুর্নীতি। এবং সেইটার নির্দেশ কে দিয়েছিল? অবাক হয়ে যাবেন, সেটা দিয়েছিল ওই তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুনিয়াতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যত কেলেঙ্কারি আছে, যত চুরি আছে, যত অনিয়ম আছে, যত স্বৈরাচারিতা আছে, যত দেশবিরোধী কাজ আছে, সমস্ত কিছু ইঙ্গিত করছে সেই একটি সিংহাসনের দিকে। আর আশ্চর্যের বিষয়, এই ঘটনার সূত্রপাতও সেখান থেকে। সেটি হচ্ছে, আপনাদের যারা নতুন দেখছেন তাদেরকে বলি যে কেন্দ্রীয় সরকার এবং ভারত রাষ্ট্র, অন্যান্য যে সমস্ত রাজ্য আছে, তাদের যে মূল পরিষেবা, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে পরিষেবা, সেই পরিষেবা আমরা সকলেই জানি যে অনলাইনে বিভিন্ন সরকারি পোর্টালের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে বা অ্যাপের মাধ্যমে পরিচালিত হয়। এবং 2014 সালে, যদিও তার স্কিমটা ছিল আগে, কিন্তু 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ডিজিটাল ইন্ডিয়া এই প্রকল্পটাকে এবং বা সিস্টেমটাকে বলুন, ডিপার্টমেন্টটাকে বলুন, সেটাকে এবং তার সাথে তার যে বাহকটা, তার যে অ্যাপ্লিকেশনটা, সেটা ছিল হচ্ছে একটা স্কিম যেটার নাম হচ্ছে সিএসসি বা কমন সার্ভিস সেন্টার স্কিম, যেটা সারা ভারতবর্ষের সমস্ত, এমনকি বিজেপি বিরোধী রাজ্যগুলোতেও চালু আছে। এবং সেটার মাধ্যম দিয়েই সমস্ত সরকারি যত পরিষেবা আছে সাধারণ মানুষ পেয়ে থাকে, যদিও তার বিকল্প একটি আলাদা ব্যবস্থা থাকে কিছু কিছু ক্ষেত্রে, যে সাধারণ মানুষ নিজে মোবাইলের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে সেই
অ্যাপ্লিকেশনগুলো করতে পারে, কিন্তু সাধারণ বৃহৎ অর্থে সামাজিক স্বার্থে প্রত্যেকটি পৌরসভা, প্রত্যেকটি পঞ্চায়েতে একটি করে কমন সার্ভিস সেন্টার, এটাই হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষের যে ডিজিটাল ইন্ডিয়ার যে প্রকল্প, সেটার নিয়ম। এবং এই রাজ্যেও সেটা চালু ছিল এবং সেটা খুব সুষ্ঠুভাবে চালানোর চেষ্টা করছিলেন সেই কর্মীবৃন্দ, যাদেরকে বলা হয় এক একটি সরকারি দপ্তরে, যে সমস্ত ধরুন বিডিও অফিস হোক, পঞ্চায়েত অফিস হোক, পৌরসভা হোক, ডিএম অফিস হোক, এই ধরনের যে সমস্ত সরকারি দপ্তরগুলো, তাতে প্রত্যেকটিতে একটি করে কমন সার্ভিস সেন্টার ছিল। এবং পরবর্তীকালে সেই কমন সার্ভিস সেন্টারে যারা যারা সেন্টার ইনচার্জ, তাদের উপরে আর একটা অ্যাডিশনাল দায়িত্ব আসে, সেটি হচ্ছে আধার এনরোলমেন্ট পরিষেবা। এবং অত্যন্ত সুষ্ঠু সার্ভেলিয়েন্সের মাধ্যম দিয়ে এবং অত্যন্ত কি বলবো সুষ্ঠু পরিচালন ক্ষমতার মধ্যে দিয়ে সেই সেন্টারগুলো কিন্তু এই এনরোলমেন্ট প্রসেসটা করছিল ওই দপ্তরগুলিতে। যদিও যা চাহিদা ছিল এবং যে পরিমাণ কর্মী সংখ্যা ছিল, সেটা ছিল অপ্রতুল, যার ফলবশত প্রচুর পরিমাণে লাইন পড়তো, সেগুলো সমস্ত সাধারণ মানুষজন জানেন আপনারা। এখন এই পুরো সেন্টারগুলো কিন্তু জিপিএস দ্বারা ট্যাগ করা থাকতো ইউআইডিআই বা আধার কর্তৃপক্ষের সাথে, এবং মিনিস্ট্রির বিভিন্ন ধরনের পরিষেবা একটি পৌরসভা বা একটি পঞ্চায়েতের একটি দপ্তর মানে কমন সার্ভিস সেন্টারে গেলে যাতে সমস্ত দপ্তরের পরিষেবার কাজ এক জায়গা থেকে মিটতে পারে, সেই ব্যবস্থাই ছিল নরেন্দ্র মোদী সরকারের। ছিল বলবো কেন, আছে। সেটাই হচ্ছে প্রকল্পটা, যাকে বলা হয় CSCSPV বা স্পেশাল পারপাস ভেহিকল। এখন গন্ডগোলটা কোথায় হলো? গন্ডগোলটা হলো হচ্ছে এই যে CSC সেন্টারের যারা পরিচালক, তারা এবং এ বাদেও সরকারি দপ্তরের বাইরেও কিন্তু CSC সেন্টার ছিল, এখনো আছে। মুশকিলটা হয়ে গেল একটি জায়গাতে। আসলো 2019-এর লোকসভা ইলেকশন। তার আগে খেয়াল করবেন 2011-য় ওই বাম জমানার পরিবর্তন ঘটে তৃণমূল কংগ্রেস এসছে, এবং তারপরে 2016-র একটা ইলেকশন গেছে, আবার সেই তৃণমূল কংগ্রেসই এসছে এবং যথেষ্ট মেজরিটি নিয়েই সেখানে এসছে। 2019-এ যেটা হলো, 2019-এ লোকসভা ইলেকশনে বিজেপি 19টা আসন লাভ করল, এবং আইপ্যাক বা পিকে, তৎকালীন সময়ে যে প্রশান্ত কিশোরের যে টিমটা বলা হতো, তাদের কাছে এই CSC সেন্টারের যারা কর্মী আছেন, তারা আমাদের সংবাদ মাধ্যমের কাছে একাধিকবার এই অভিযোগ করেছেন যে ওই আইপ্যাক দপ্তর তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে এই রিপোর্টটি দিয়ে দেন যে এরা হচ্ছে নরেন্দ্র মোদী সরকারের হয়ে কাজ করছে, এরা নরেন্দ্র মোদী সরকারের এক একটা যোদ্ধা বলা যায়, কর্মী বলা যায়। কাজে এরা যদি এই জায়গাগুলোতে থাকে, তাহলে আমাদের কাজ করতে অসুবিধা, আগামী দিনে কিন্তু আরো সমস্যা তৈরি হতে পারে, কাজে এদের আগে হটাও। আর সেই শুনে সেটির অ্যানালিসিস করে বা খবর নিয়ে তার মতো করে যে মানুষটি নিজে আইন তৈরি করেছেন, ভারতের সংবিধান মানেননি, রাষ্ট্রদ্রোহিতার বিভিন্ন রকম বক্তব্য রেখেছেন, বিভিন্ন সময় সংখ্যালঘুদের থেকে শুরু করে বিভিন্ন জাতি দাঙ্গার ক্ষেত্রে নির্দিষ্টভাবে তিনি উস্কানি দিয়েছেন, একটি কমিউনিটিকে আরেকটি কমিউনিটি দিয়ে ঘিরে ঘিরে 1 মিনিটে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেওয়ার কথা বলেন তিনি এই ধরনের আচরণ করবেন না, এটা তো খুব আশ্চর্যই ছিল। ফলত নেমে আসলো কি, রাতারাতি নেমে আসলো এই CSC কর্মীদের মাথার ওপর একটা বিরাট বড় বজ্রপাত। ওই মুখ্যমন্ত্রী, ওই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে CSC কে এই সমস্ত দপ্তরগুলো থেকে সরিয়ে দাও, মৌখিকভাবে। আর তিনি নিজে ঘোষণা করলেন কোথা থেকে? ঝাড়গ্রামে একটি সভা থেকে তিনি কি ঘোষণা করলেন দেখুন। আর একটা কথা আমি বলি, ওই তথ্যমিত্র কেন্দ্র আমাদের নয়, ওখানে যাবেন না। ওখানে গেলে যে কোনো প্রজেক্টের ব্যাপারে আপনি যখন জানতে চাইবেন, ওরা আপনার কাছে 20 টাকা নেবে, 30 টাকা নেবে, এজেন্সি দিয়ে কাজ হয়। আমরা সেই জন্য তৈরি করে দিয়েছি নতুন করে, এই সবেমাত্র 1 মাস হয়েছে তৈরি হয়েছে, তার নাম হচ্ছে বাংলা
সহায়তা কেন্দ্র, বাংলা সহায়ক কেন্দ্র, বিএসকে। নামটা কি বললাম? চূড়ামণি, নামটা কি বললাম? বিএসকে, শর্টে বিএসকে। এটার কাজ হচ্ছে, এখানে কিন্তু কেউ কোনো পয়সা চাইবে না। গভর্নমেন্টের কি কি স্কিম আছে আপনি জানতে চাইলে, বা কোনো পাবলিক তার নাম কোনো স্কিমে নথিভুক্ত করতে চাইলে, এই ছেলে মেয়েরা এটা করে দেবে। আমরা প্রায় 4000 ছেলে মেয়েদের নিয়েছি, তাদের গভর্নমেন্ট মাইনে দিচ্ছে, তারা কাজ করে যাবে, তাদের কাজ যাবে না। 2 হচ্ছে তারা বিভিন্ন জায়গায় বসছেন, যেমন বিডিও অফিসে, এসডিও অফিসে, ডিএম অফিসে, 80টা লাইব্রেরিতে, তাই তো রাজীব? এই জায়গাগুলোতে তারা বসছে। 800 লাইব্রেরিতে। মনে রাখবেন, বিডিওরা এদের দিয়ে অন্য কাজ করাবেন না, এই কাজটাই এরা করবে। এসডিওরা এদের দিয়ে এই কাজটাই করাবেন, অন্য কিছু না। মাঝে মাঝে আপনারা একটু পরখ করবেন যে কাজটা ঠিকমতো হচ্ছে কি না। লাইব্রেরিতেও আছে, জেলায় লিস্ট টাঙিয়ে দেওয়া দরকার, ব্লকে ব্লকে, কোন ব্লকে কোথায় আছে বিএসকে কেন্দ্র। বিএসকে কেন্দ্র মানে হচ্ছে বাংলা সহায়ক কেন্দ্র। আবার বলছি, বিএসকে মানে বাংলা সহায়ক কেন্দ্র। তাদের আমরা কম্পিউটার দিচ্ছি, তাদের আমরা একটা মাইনে দিচ্ছি, তাদের চাকরি কারো যাবে না, ভালো করে কাজ করবে তত ভালো করে ফল পাবে। তারা মানুষকে হেল্প করবে, যে কোনো মানুষের কোনো রকম তথ্য জানবার দরকার হলে তারা বিএসকে কেন্দ্রে যাবেন এবং এই ছেলে মেয়েরা তাদের সাহায্য করবেন। দেখে নাও কটা জায়গায় এখনও বসেনি, সেটা ইমিডিয়েট করে দাও। যতক্ষণ সেটা না হচ্ছে টেম্পোরারি কাউকে দিয়ে ডিএম বিডিওরা চালা, কিন্তু যে কটা হয়নি সেটা ইমিডিয়েট করে নাও। সেলিম, দেখে নাও এটা মনিটরিং করে, এটা যেন প্রবলেম না হয়। বিএসকেটা আপনাদের বলে দেওয়া হলো। এই ঘোষণার পরে কার ঘাড়ে কটা মাথা ছিল? যেখানে একটি প্রশাসন চলছিল পুরো তলদাস হয়ে, পুলিশ সিস্টেমটা চলছিল তলদাস হয়ে, তাহলে কোন জায়গাতে কার ঘাড়ে মাথা ছিল যে তাদের বলে না যে তুমি বেরিয়ে যেও না? ফলত এক একটি সেন্টার মুহূর্তে মুহূর্তে বন্ধ হয়ে গেল, সমস্ত ধরনের সরকারি কেন্দ্রীয় পরিষেবা মুহূর্তে বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গবাসীর কাছ থেকে। এই ছিল সেই ইতিহাস। কিন্তু তার পাল্টা তিনি কি করলেন? কিন্তু এই ঘটনাটা শুনুন, এর ঘটনার জন্য কোনো কিন্তু নোটিফিকেশন ছিল না, কোনো টার্মিনেশন লেটার, কোনো রকম অর্ডার কপি, কিচ্ছু ছিল না। মৌখিকভাবে কোথাও কোথাও হেনস্থা করে, কোথাও কোথাও ভাঙচুর করে, অনেকবার তারা বলবার চেষ্টা করেছে যে ঘর ভর্তি নাগরিক তথ্য, সেখানে মানুষজন কাজ করতে আসছেন, ফর্ম ফিল আপ করতেন, সেই সমস্ত শুদ্ধ অবস্থায় কোথাও কোথাও তালা ভেঙে, সীমান্তবর্তী এলাকাগুলোতে তালা ভেঙে সেই সমস্ত পৌরসভার তারা এই সেন্টার ইনচার্জদের সেখান থেকে বার করে দিয়েছে। বিষয়টা খুব পরিষ্কার। সেখান থেকে নাগরিক তথ্যকে চুরি করা, ওই যে ফর্মগুলো ছিল সমস্ত তথ্যকে লোপাট করা। যারা কিনা বলতেন, আমি বলি না, কুবুদ্ধিজীবী ওই দলটাতে যারা বসেছিলেন, কবি সাহিত্যিক বুদ্ধিজীবী যারা বলেছিলেন কাগজ আমরা দেখাবো না, তারাও চুপ করে থাকলেন। আর ইনি ওই স্বৈরাচারী শাসক কি করলেন? তার পাল্টা সেখানে স্থাপন করে দিলেন। এই যে আপনারা মিডিয়াতে এইবার দেখতে পাচ্ছেন, বিশাল বড় নিয়োগ দুর্নীতি, তার নাম হচ্ছে বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্র। এবং এই গোটা নিয়োগটা হলো অবৈধ, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। 7 লাখ 8 লাখ তো ছেড়েই দিন, পরবর্তীকালে সেটা 30, 40, 50 লাখ, 52 লাখে গিয়ে পৌঁছে গেছে এক একটা নিয়োগের ক্ষেত্রে। এখন এই পুরো নিয়োগটা হলো কোথা থেকে? ওয়েবেল নামক একটা সংস্থা থেকে। সেটা কার আন্ডারে? সেটা ওই সবই তো একটাই আন্ডার, ওই একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট বলা হতো। আর এইটি যে অনিয়ম হচ্ছে, সেটির বিষয়ে এখন আমাদের যে সবার শ্রদ্ধেয়, সবার নয়নের মণি, বাংলার মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী লাগাতার এটার বিরুদ্ধে বলে গেছেন যে এই ধরনের কি বলবো, অনিয়ম হচ্ছে প্রত্যেকটি জায়গাতে, সরকারি দপ্তরে। আর এটারই কিন্তু প্রতিফলন আমরা কোথায় দেখতে পেলাম? খেয়াল করে দেখুন, সেই এসআইআর পর্বে। এখানেও কিন্তু তখন বিরোধী দলনেতা, এখনকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বিভিন্ন রকম অর্ডার কপি আমার মানুষের ভাষাতেও তুলে ধরেছি, সেই সমস্ত ওনার যে নোটিফিকেশনগুলো ইলেকশন কমিশন থেকে তিনি পেয়েছিলেন, দেখিয়েছিলেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে এই সমস্ত কর্মীদের বিভিন্ন রকম এসআইআর এর কাজে লাগানোর চেষ্টা করা হয়েছিল।
যেটার বিরোধিতার পরে সরাতে বাধ্য হয়েছিল অনেক ক্ষেত্রে। এবং এরাই তারা যাদের দিয়ে এসআইআর এর ডাটা এন্ট্রির কাজ, ডাটা এন্ট্রি অপারেটর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইলেকশন কমিশনকে দেননি। এটা হচ্ছে ঘোষিত জায়গা। সুধী দর্শক, এটা জানুন, এটা ছিল ঘোষিত জায়গা, কোর্টে বলা ডাটা এন্ট্রি অপারেটর দেব না। একটা নর্মাল সেন্সে বলে দেখুন তো, ভেবে দেখুন, একজন ডিইও বা একজন এইআরও বা একজন ইআরও, এদের একার পক্ষে কি ওই হাজার হাজার ফর্ম ল্যাপটপের মধ্যে এন্ট্রি করা, স্ক্যান করা, আপলোড করা এগুলো সম্ভব? তাহলে তাকে অ্যাসিস্ট করবার জন্য যে সমস্ত মাইক্রো অবজারভার ছিল সেটা নিয়ে কোর্টে চলে গেছিল, সুপ্রিম কোর্টে। কারা? সেটা থেকেই মামলাটা শুরু, যে মামলাটা পরবর্তীকালে একের পর এক মুখ থুবড়ে পড়েছে এবং তার ফল পেয়েছে ইলেকশনে হাতে নাতে। কিন্তু ওই ডেটাগুলো এন্ট্রি করতো, বিকৃতভাবে এন্ট্রি করতো কারা? প্রশ্ন তো উঠবেই। এবং এই বিভিন্ন রকম সিএসসি কর্মীদের, তাদের অভিযোগ, তাদের সন্দেহ এবং প্রচুর জনসাধারণের অভিযোগ, ওরাই ছিল সেই কর্মীরা আইপ্যাকের ঢুকিয়ে দেওয়া ওই ঘুণ পোকা। তাহলে সাধারণ মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হলো? এক কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হলো দিনের পর দিন, বছরের পর বছর ধরে। আধার কার্ডের জন্য হঠাৎ করে আধার কার্ডের সেন্টারগুলো বন্ধ, মানে অশেষ দুর্বিপাকে পড়লো তারা। পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার উপায় না পেয়ে তারা একটা বিকল্প ব্যবস্থা তৈরি করলো এবং ইউআইডিআই কর্তৃপক্ষ, সেটা হচ্ছে পোস্ট অফিস এবং ব্যাংকে। কিন্তু সেটা তো অপ্রতুল। আর অন্যান্য রাজ্যগুলো যেখানে বিজেপি শাসিত নেই সেখানেও কিন্তু এই সেন্টারগুলো চলছে। এবার আসি আসল কথাটায়, এই সিএসসির কি সুদিন ফিরতে চলেছে? তাহলে নতুন সরকার গঠিত হয়েছে, একদম চিন্তা করবার কোনো কারণ নেই। যেখানে মানে ভারতবর্ষের সবকটা রাজ্যে কেন্দ্রীয় সরকারের যে নিয়ম চলে, পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিন সরকারেও আশা রাখি সেই নিয়মই চলবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নয়। যারা অপপ্রচার চালাচ্ছেন ওই বিএসকে নিয়ে, ওই সিএসসি নিয়ে, বিরত থাকুন। যারা 4 তারিখ পর্যন্ত এই সমস্ত প্রচুর সিএসসি ভিএলই, যারা ভিলেজ লেভেল এন্টারপ্রেনার বা সেন্টার ইনচার্জ বলুন, যাই বলুন, শুধু দর্শকবৃন্দ, তাদের সাথে একাধিকবার আমি একক প্রয়াসে এবং তাদের যৌথ প্রয়াসে বিভিন্ন দলের বিভিন্ন নেতাদের কাছে গেছিলাম, যাতে এদের ওপর কোনো অত্যাচার না হয়। সেখানে কোনো রকম রাজনৈতিক দল আমি ব্যক্তিগতভাবে ব্যতি রাখিনি। সমস্ত দল সমস্ত রকম ভাবে গেছিলাম যে রাজনৈতিক পতাকাকে সরিয়ে এটা কর্মসংস্থান, কর্মটাকে সিএসসি ফ্ল্যাগ হাতে এগিয়ে চলো ভাই। কিন্তু সেই ডাক যখন আমি নিজেও দিয়েছিলাম, অন্যান্য কিছু কিছু জায়গা থেকেও দেওয়া হয়েছিল। আজকে 4 তারিখের পরে সরকারকেও বলছি, নতুন সোনার বাংলার সরকারকে বলছি যে 4 তারিখের আগে পর্যন্ত বহু, এর মধ্যেও কিন্তু এই যে সিএসসি বলছি, এই সিএসসিটা শুধু দর্শক এটাও জানাই, এই সিএসসির এই রাজ্যের যে পরিচালনাটা হয় যে জায়গাটা থেকে, তার মধ্যেও রয়েছে ঘুঘুর বাসা। ফলত ওই সিএসসির যে স্কিম, মানে অফিস থেকে, পঞ্চায়েত অফিস বা পৌরসভা থেকে, ডিএম অফিস থেকে হয়তো তাদের সরিয়ে দিয়েছে, কিন্তু তাদের পরবর্তীকালে তাদের আইডি দেওয়াটা বন্ধ থাকেনি। কারণ এখানকার যে সিএসসি সিস্টেমটা, সেটাকেই পুরো মুঠোবন্দি করে ফেলেছিল ওই সরকার। আর ওই সিএসসির ভিতরেই ঢুকে বসেছিল এমন সমস্ত পরিচালক, এই রাজ্যের ক্ষেত্রে বলছি অবশ্যই, যারা উল্টে ওই বিএসকে তখন সবে স্থাপিত হচ্ছে তাকে উল্টে প্রমোট করছে। যদিও পরবর্তীকালে সেটা কেন্দ্রীয় সরকারের নজর আসে, তাকে সরিয়ে দেওয়া হয় ইত্যাদি, কিন্তু তারপরেও কিন্তু ওই ঘুঘুর বাসা এই সিএসসি কর্মীদের দিনের পর দিন চোখের জলের জন্য দায়ী। তারা রীতিমতো সরকারি পরিষেবা চুলোয় যাক, তারা এক একটা সিএসসি সেন্টারকে ইন্স্যুরেন্স বেচার সেন্টারে পরিণত করে ফেলেছেন। এবার তাদেরও কিন্তু বিচারটা খুব প্রয়োজন, এবং বিচারটা কিন্তু এই সরকার, কেন্দ্রীয় সরকার খুঁজে খুঁজে, হিসাব করে বুঝেই করে। কাজে 4 তারিখের পরে যারা হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে, কত সিএসসি প্রেমী হয়ে গেছি, আর ওই বলে চারিদিক হুড়িয়ে দেমা লুটে পুটে খাই, একদম চিন্তা করার কোনো কারণ নেই।
এই রাজ্যের এই সরকার এবার এটা বিজেপি সরকার। কেন্দ্রের সরকারটা কি? সেটাও বিজেপি সরকার। কেন্দ্রের প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র দামোদর দাস মোদী। এখানকার মুখ্যমন্ত্রীর নাম কি? মাননীয় শুভেন্দু অধিকারী, যিনি এই বঞ্চনাটা আর এই এই যে পুরো কেলেঙ্কারিটা তিনি নিজে এই জিনিসটার প্রতিবাদ করেছেন একাধিকবার। বহু হিন্দু মুসলিম, রাষ্ট্রবাদী মুসলিম, এই ধরনের প্রচুর ভিএলই আছেন, সিএসসি কর্মী আছেন, যারা দেশের জন্য জান দিতে পর্যন্ত রেডি। তাদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছেন যারা, যে সমস্ত অসাধু, এর মধ্যেও শুধু দর্শক, এর মধ্যেও ঢুকে পড়েছিল ওই আইপ্যাকের ষড়যন্ত্র। এই সিস্টেমটার মধ্যেও একজন কোনো অসাধু ভিএলি, তার থেকে তার আইডিটাকেই 10 জায়গায় চালানো। বাঁশবাগানের মধ্যে, পেয়ারা বাগানের মধ্যে, গ্রামের ভিতরে অন্য রাজ্য থেকে বা বাইপাস আধার যাকে বলা হয়, ফেক জাল আধার তৈরির যে আঁকড়া, সেইটাকে তৈরি করেছিল ওই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তার মধ্যেকার অংশ কিন্তু এই সিস্টেমটার মধ্যেও আস্তে 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 গ্রাস করে তুলে নিয়ে গেছিল। আর যে সমস্ত সিএসসি ভিএলই সেই সল্ট লেকের ইজেডসিসি থেকে, যেখানে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মাননীয় অমিত মালব্য, এখনকার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি ছিলেন সেখানকার প্রধান বক্তা, তারা যে অনুষ্ঠান বা একত্রিত হওয়ার চেষ্টা করছিল, প্রতিবাদ করবার চেষ্টা করছিল, সেটাকেও টুকরো টুকরো করে ভাঙার চেষ্টা করা হয়েছে সেই প্রতিবাদ আন্দোলনগুলোকে। সবাই কিন্তু সেটা মনে রেখেছে কারা তারা। এটা নিয়ে চিন্তা করবার কিচ্ছু নেই। হয়তো একটু দেরি হতে পারে, বড়দের একটু দেরি হবে, এর চেয়ে বেশি কিছু হবে না। কিন্তু ওই সব কটা দুর্নীতির ফাইল অন্যান্য রাজ্য সরকারের ক্ষেত্রে সব জায়গায় যেমন খুলছে, সব ছোট চোর, মেজো চোর, বড় চোর, সাঁতার কাটা চোর, ফোন ফেলে দেওয়া চোর, সব যেমন জেলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, এখানেও আমি চাইছি আমাদের তরফ থেকে সমস্ত অন্যান্য যারা রাষ্ট্রবাদী সিএসসি সেন্টার ইনচার্জ আছে, তারা আমাকে জানিয়েছে অসংখ্য হোয়াটসঅ্যাপ চ্যাপের মাধ্যমে, ফোনের মাধ্যমে, যেটা বলুন সেটা আপনাদেরকে বলছি। এখানেও পালানোর ব্যাপার নেই কোনো, এখানেও বিচারটা হবে। তবে তার আগে এই যে সমস্ত সেন্টার ইনচার্জ বলুন বা যে সমস্ত সিএসসি কর্মীরা বলুন, তারা যারা এই কটা বছর নিজের জানের মায়া ত্যাগ করে পুরো এই সিস্টেমটাকে টিকিয়ে রেখে দিল, তারা কখনো বালুরঘাট ছুটে গেছে তৎকালীন মন্ত্রী সুকান্ত মজুমদারের কাছে, তিনি যেভাবে হোক পাশে থাকবার চেষ্টা করেছেন, হাইকোর্টে মামলা হয়েছে এই অবৈধতার বিরুদ্ধে, এবং পরবর্তীকালেও তারা একটানা এই বিজেপির বিভিন্ন রকম কর্মসূচি এবং আন্দোলনের সাথে ছিল। বেছে বার করতে হবে, এবং বিজেপি রাষ্ট্রবাদী দল, রাষ্ট্রের সঙ্গে, রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে কোনো রকম আপোষ নেই। কেন বলছি? যেখানে ভেবে দেখুন একটা ডিজিটাল সিস্টেম, যেখান থেকে অনলাইন পেমেন্ট থেকে শুরু করে, যেখানে সরকারি নথিপত্র দিয়ে সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার হয় বা বিভিন্ন প্রকল্পের সার্টিফিকেট পাওয়া যায়, সেই জিনিসটাকে যদি গ্রাস করে ফেলে দেওয়া যায়, তাহলে সেটা কোন দিকে ইঙ্গিত করছে? যেটাকে আমি বলি বিদেশি সেই চক্রান্ত, সেই জামাতি পরিকল্পনা, সেই সীমান্তবর্তী জায়গাগুলোতে প্রত্যেকটা সিএসসি আইডিকে যেন ভেরিফাই করা হয়, প্রয়োজনে ক্যান্সেল করা হয়, সেই সমস্ত শাস্তি দেওয়া হয়, এবং প্রকৃত সৎভাবে দেশের জন্য লড়তে চায় যে সমস্ত সিএসসি সেন্টার ইনচার্জরা, কারোর ঘর গেছে, কারোর জীবন বিপন্ন হয়েছে, কারো নিরন্ন হয়েছে, শেষ পর্যন্ত তারা সবজি বিক্রি, টোটো চালনা থেকে বিভিন্ন রকম কর্ম খুঁজে নিয়েছেন, তাদের কথাটা মনে রাখতে হবে আগামী দিনে। তেমনি এরাই যে চালিকা শক্তিটা ছিল সেটা বুঝে ফেলেছিল ওই আগের সরকার, ফলত তাদের উপর নেমে এসেছে অকথ্য অত্যাচার। এবার বিভিন্ন জায়গাতে একটা অনুরোধ করছি এর মাধ্যম দিয়ে, যারা সিএসসির সঙ্গে জড়িত আছেন, আমাকে প্রচুর গ্রুপে পটাপট আমার নাম্বার যোগ করে ফেলছেন, প্লিজ এটা করবেন না। তার কারণ আমার কিছু এর থেকে কোনো স্বার্থ নেই, কিছু পাওয়ার নেই। আমি যাতে এই পুরো রাষ্ট্র দেশ সুরক্ষিত থাকে, রাষ্ট্রবিরোধী এই চক্রান্তগুলো যাতে উন্মোচিত হয়, আমি সেই চেষ্টা করছি মাত্র। আপনারা আপনাদের আন্দোলন করুন, আপনারা একজোট হন, একজোট হয়ে কারা ভেজাল আর কারা ঠিক সেটা কিন্তু আপনারাই জানেন।
কাজে ভেজালকে রাখতে দেবেন না, এবং সেইটা সরকারি জায়গাতে উপযুক্তভাবে আপনারা তুলে ধরুন। আমাদের এই রাষ্ট্রবাদী সরকার দেশের নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নের যে বাহক সিএসসি, তার সুদিন আশা করি নিশ্চয়ই ফিরবে। শুধু দর্শকবৃন্দ, আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান। এই বিষয়টার উপর মতামত জানিয়ে আপনি শেয়ার করুন, যাতে এটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে এবং উপযুক্ত কর্তৃপক্ষের নজরে আসে এবং তার প্রতিবিধান হয়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোড। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।